আপনাকে ধন্যবাদ। আপনার প্রশ্ন প্রথম হচ্ছে যে বোয়িং আমরা কয়টা প্লেন কিনছি। আমরা 25টার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সচিব মহোদয় যেভাবে ব্যাখ্যা করেছেন যে আমাদের প্রেক্ষাপট ছিল ডাব্লিউটিও সেকশন 21-এর আন্ডারে যুক্তরাষ্ট্র তার ন্যাশনাল ইমার্জেন্সি ডিক্লেয়ার করেন। আমার মনে হয় যদি প্রেক্ষাপটটা আমরা ভুলে যাই তাহলে সিদ্ধান্ত সম্বন্ধে আমরা প্রকৃত উপলব্ধি আনতে পারবো না। এই ন্যাশনাল ইমার্জেন্সির আন্ডারে তারা গ্লোবালি একটা এগ্রিমেন্ট ফ্রেমওয়ার্ক ফরওয়ার্ড করেন এবং সমস্ত দুনিয়াতে একটা ফ্রেমওয়ার্ক তারা ফরওয়ার্ড করেন, এআরটি এগ্রিমেন্ট বলে। এবং দুঃখজনকভাবে আপনি জানেন যে এই এগ্রিমেন্টটা বাংলাদেশ থেকে লিক হয়ে যায়। পৃথিবীর একটা দেশ থেকে লিক হয়, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে। এর বিনিময়ে আমরা অপদস্থ হয়েছি এবং লিক ডকুমেন্ট থেকে আমার ধারণা এমন কোনো কিছু প্রকাশিত হয়নি যে প্রকাশের মাধ্যমে দেশের স্বার্থের কোনো জলাঞ্জলি দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু এটা যে কোনো চুক্তির যখন প্রারম্ভিক পর্যায়ে থাকে তখন একটা, যেটা আপনি সঠিকভাবে বলেছেন, যে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট থাকে। এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যদি কেউ বাড়িও কিনতে চায়, কারোর ভিতরে যদি দ্বিপাক্ষিক একটা যে কোনো বিক্রয় চুক্তি থাকে, এটা ব্যক্তি পর্যায়ে হলেও একটা নন ডিসক্লোজার থাকে যে ভাই এই কথাটা আপনি আর কাউকে বলবেন না যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে চুক্তি সম্পাদিত না হয়। আর চুক্তি সম্পাদন হলে নিশ্চয়ই এই চুক্তি প্রকাশিত হবে। আমি প্রকাশের ক্ষেত্রে কোনো সমস্যা দেখি না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে 25টা বোয়িং প্লেন আমরা যখন ক্রয়ের একটা প্রস্তাবনা দেই, এই প্রস্তাবনা 2024 সাল থেকে চলমান একটা প্রক্রিয়া। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে গত বছর 1,60,00,000 উপরে যাত্রী পরিবাহিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মাত্র 20 লক্ষ যাত্রী পরিবহন করেছে আন্তর্জাতিক রুটে। তার মানে প্রায় 1.5 কোটির মতো রাফলি প্যাসেঞ্জার বিমান ক্যারি করতে পারেনি। আপনারা জানেন যে আমি গতকাল দুপুরবেলা জাপান থেকে ফিরেছি। আমি গত পরশুদিন জাপানে গিয়েছিলাম। আমি যখন জাপানে যাই, যেহেতু আমাদের সাথে সরাসরি কোনো ফ্লাইট নেই, আমি প্রথমে ব্যাংকক যাই, সেখান থেকে টোকিও যাই, ফেরার পথে আমি কুয়ালালামপুর হয়ে ঢাকায় আসি। আমি যখন ঢাকা এয়ারপোর্টের দিকে তাকাই তখন আমি অনেকগুলো বিদেশি এয়ারলাইন্সের ফাঁকে ফাঁকে কয়েকটা বাংলাদেশি প্লেন দেখি। আমি যখন থাইল্যান্ডে যাই তখন অনেকগুলো থাই এয়ারলাইন্সের ভিতরে অল্প কয়েকটা বিদেশি প্লেন দেখি। আমি যখন টোকিও এয়ারপোর্টের দিকে তাকাই তখন অনেকগুলো, প্রায় সকল জাপান এয়ারলাইন্সের প্লেনের মাঝে মাঝে 2-1টা বিদেশি প্লেন দেখি। আমি যখন মালয়েশিয়ান এয়ারলাইন্সে করে কুয়ালালামপুরে যাই তখন অনেকগুলো মালয়েশিয়ান এয়ারলাইন্সের মধ্যে কয়েকটা মাত্র বিদেশি প্লেন দেখি। কিন্তু ঢাকায় আসলে চিত্রটা সম্পূর্ণ উল্টো। এই উল্টো হওয়ার কারণ হচ্ছে যে আমার যাত্রী পরিবহনের সক্ষমতা নেই। আজকে সচিব মহোদয় যে কথাটা বলেছেন যে আমরা 19টা প্লেন আমাদের আছে, ইনফ্যাক্ট আমাদের প্লেন আছে 14টা, বাকি প্লেনগুলো ফ্লাইয়েবল না। এই 14টা প্লেন দিয়ে আমাদের যে নেটওয়ার্ক এবং আমাদের যে বিমানের মাস্টার প্ল্যান, সেখানে আমরা বলছি 2035 সাল নাগাদ আমাদের 47টা প্লেনের দরকার। আমার ধারণা আরও অনেক বেশি দরকার, বাট ওনারা নিদেন পক্ষে 47টা প্লেনের কথা বলেছেন। আমরা যে চুক্তি বোয়িংয়ের সাথে করতে যাচ্ছি এটা 2035 সাল নাগাদ মাত্র 14টা প্লেন নিয়ে কথা বলছি। এবং এই প্লেন ক্রয় প্রস্তাব বোয়িং এবং এয়ারবাসকে একসাথে বিশ্লেষণ করে ইকোনমিক ফিজিবিলিটি করে একটা প্রস্তাবনা পাঠানো হয়। এই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এটার প্রাইস নেগোসিয়েশন করার জন্য ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যারকে হেড করে একটা নেগোসিয়েশন টিম করা হয়, যেই টিম এই বোয়িংয়ের সাথে নেগোশিয়েট করছে। এই নেগোসিয়েশন এখনও চলমান আছে। এই চলমান প্রক্রিয়া শেষ করতে পারলে আলহামদুলিল্লাহ, শেষ না করতে পারলে দুঃখজনকভাবে আমরা আমাদের প্রকিউরমেন্টটা কমপ্লিট করতে পারবো না। আপনারা যদি দেখেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের রপ্তানি আয় 1 লক্ষ কোটি টাকার উপরে। আমরা যে বিমান ক্রয়ের প্রস্তাবনা করছি সেটার মূল্যমান হয়তোবা 30 থেকে 35 হাজার কোটি টাকা হবে। সেটা আমাদের মূল্য পরিশোধ করতে হবে 10 বছরে। এই 10 বছরে ইনফ্যাক্ট আরও বেশি সময়ে, কারণ এটার মানে পেমেন্ট শিডিউল অনেক লং টার্ম, হয়তোবা 20 বছরে মূল্য পরিশোধ করতে হবে।
তা আপনি যদি দেখেন হয়তো বছরে আমাদের 1,500-2,000 কোটি টাকা পরিশোধ করতে হবে এগেনস্ট রপ্তানি সম্ভাবনা বর্তমানে 1,00,000 কোটি টাকা। আমরা যে 37%-এর যে ট্যারিফ আমাদের উপরে ইম্পোজ হয়েছিল, যেটাকে আমরা নেগোশিয়েট করে 20%-এ নামিয়েছিলাম, যদি আমাদের এই চুক্তিটা মানে প্রকাশিত না হতো, আমি নিশ্চিতভাবে বিশ্বাস যে আমরা 20%-এর থেকেও কম পেতাম। দুঃখজনকভাবে আমরা ওখানে বিব্রত হয়েছি। পৃথিবীতে একমাত্র দেশ যেখান থেকে এই চুক্তির শর্তগুলি সারা দুনিয়াতে প্রকাশিত হয়েছে। তো তারপরেও আমরা আমাদের তাৎপর্যপূর্ণভাবে আমাদের প্রতিযোগী দেশসমূহের থেকে আমরা 20%-এর ট্যারিফ নামিয়ে নিয়ে এসেছি। আমরা আশা করছি যে 9 তারিখের যে বলেছেন সেখানে আমরা চেষ্টা করছিলাম যে আরও কত কমানো যায়। কতটুকু কমবে এই মুহূর্তে আমি বলতে চাচ্ছি না বা পারছিও না আপনাদেরকে, আমরা আলোচনার ভিত্তিতে দেখব। শুধু যে আমরা ওভারঅল ট্যারিফ কমানোর চিন্তা করছি তা না, আমাদের প্রচেষ্টা রয়েছে যে আমাদের যে মূল পণ্য গার্মেন্টস সেই জায়গায় যেন আমাদের শুল্ক শূন্য হয়, আমরা সেই প্রচেষ্টায় এখনও রত রয়েছি। তো এই যে আমরা আমাদের যে উদ্যোগগুলো, এই ক্ষেত্রে যে আমাদের 1,00,000 কোটি টাকা রপ্তানি বিদ্যমান যেটা রয়েছে সেটা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগানোর উদ্দেশ্যে আমরা আমাদের যে কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি আপনার প্রশ্নের জবাব দিয়েছি। মাননীয় উপদেষ্টা 3 দিন আগে, যেটা আমার সহকর্মী বলছিলেন, অন্তর্বর্তী সরকারের জন্য এটা করা কি এত জরুরি ছিল? ঠিক 3 দিন আগে, যখন 3 দিন পর ইলেকশন হতে যাচ্ছে। আপনি আমার কথা মনে হয় পরিপূর্ণভাবে শুনেননি। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি আশা করি প্রশ্নটা নেবেন। এটা নির্বাচিত সরকারের জন্য একটা বার্ডেন হবে কিনা, যেহেতু আমরা জানি না চুক্তিতে কি। আপনি আমার কথাগুলো শোনেননি। আমি আপনাকে বলেছি যে আমার 1,00,000 কোটি টাকার রপ্তানি, আপনাকে যদি প্রেক্ষাপটটাকে আপনি বাদ দিয়ে দেন তাহলে আপনি যা ইচ্ছা তা চিন্তা করতে পারেন এবং বলতে পারেন। আপনি যদি চিন্তা করেন যে আজকে ভারতের সাথে যে 50% শুল্ক আরোপ করেছে, আপনি কি চান যে আপনার এই 7 লক্ষ চাকরিকে একটা রিস্কে ফেলে দিতে? আপনি কি চান যে আপনার 1,00,000 কোটি টাকার এই সম্ভাবনাকে আপনি বাজি ধরবেন? যদি আজকে আপনি দেখছেন যে কিভাবে যুক্তরাষ্ট্র ট্যারিফ মানে এদিক ওদিক হচ্ছে, মানে কিছুদিন আগেও গত সপ্তাহে আমরা দেখেছি যে কোরিয়ার উপরে 15%-এর শুল্ক মাত্র 2 দিনের ডিফারেন্সে 25% হয়ে গিয়েছে। সো আপনি কি চান যে বর্তমান সরকার আগামী সরকারের জন্য এমন একটা বার্ডেন রেখে দিয়ে যাক যেখানে রপ্তানি শুল্ক এত উচ্চ পর্যায়ে চলে যাক, যেখান থেকে নামানোর জন্য আপনার এই 7 লক্ষ চাকরি, আপনার 1,00,000 কোটি টাকার ব্যবসাকে আপনি বাজি ধরতে চান? এটা তো কমতেও পারে, যেটাকে আপনি বলতেছেন বাড়বে, সেটা তো কমতেও পারে। কারণ কিভাবে কমতে পারে যদি আমাকে একটু ধারণা। আপনারা করতেছেন, বিএনপির পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে বলা হয়েছে যে মানে নির্বাচনের এত আগে এই ধরনের চুক্তির বিষয়ে আমি এমন কোনো কথা শুনিনি। যেটা বলছেন যে আপনারা যে নেগোসিয়েশন করছেন, নির্বাচিত সরকার তো আপনাদের চেয়ে বেটার নেগোসিয়েশন করতে পারে, আপনি কেন আশঙ্কা করছেন যে বেড়েই যাবে তখন? আমার কাছে এই মুহূর্তে এর থেকে কম শুল্কের কোনো রেফারেন্স নাই। একমাত্র উন্নত দেশগুলো ছাড়া জাপান, ইউরোপিয়ান ইউনিয়ন, তাদের শুল্ক 15%। এছাড়া আমার পার্শ্ববর্তী দেশের শুল্ক অত্যাধিক বেশি। আপনারা শুনেছেন গত সপ্তাহে ভারত $600 বিলিয়ন আমেরিকান প্রকিউরমেন্টে, তার মধ্যে বোয়িং ইনক্লুডেড, প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এখানে $3 বিলিয়ন বা তার বেশি কিছু টাকার কথা বলছি। এবং তারপরেও আমরা যে আলোচনাগুলো করছি, আপনি যে ধারণাভিত্তিক কথা বলছেন কমে যেতে পারে। আপনি যদি আমাকে একটু পরামর্শ দেন তাহলে আপনার ওই পরামর্শ কাজে লাগিয়ে আমি চেষ্টা করব। আপনি যেটা বলছেন যে পরবর্তী সরকারের জন্য চিন্তা করছেন, সেটা মাত্র 3 দিন আগে, নির্বাচনের 3 দিন আগে আপনি মনে করছেন যে আপনারা বেটার কিছু করছেন। আমি বলছি যে নির্বাচিত সরকার তো আপনারা যে বেটার কিছু করতে পারে বা পারতো বা বেশিও হতে পারতো, সেই ভবিষ্যৎবাণী। আপনি কি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমি এই বার্ডেনটা নির্বাচিত সরকারের জন্য রেখে যাব? পরামর্শ না, আমি পরামর্শ দিচ্ছি না। ব্যবসায়ীরা প্রশ্ন তুলেছে, সিপিডি কোন ব্যবসায়ী প্রশ্ন তুলেছে? সিপিডি বলেছে, ঢাকা চেম্বার বলেছে, বিজিএম এর সহসভাপতি কি বলেছে? যে নির্বাচিত আগে এই আপনি কি ভুলে গিয়েছেন যে আমি যখন যুক্তরাষ্ট্রে ট্রেড নেগোসিয়েশনে করছিলাম তখন আমরা কেন লবিস নেই নাই, এটার জন্য কি পরিমাণ চাপ সৃষ্টি করা হয়েছিল আমাদের উপরে? আমরা নিজেরা, মানে আমাদের যে দল, ডক্টর খলিল, লুৎফে সিদ্দিকী, আমি নিজে, আমরা বাণিজ্য সচিব এবং বাণিজ্য যে টিম, আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের টিম, আমরা যে কাজটা করতে পেরেছি
যে আমাদের প্রতিযোগী দেশ একটার পর একটা লবিস্ট ফার্ম নিয়োগ করেছে, তারা কি কেউ আমাদের থেকে ভালো করেছে? একটা দেশের উদাহরণ দেখান তো আমাদের প্রতিযোগী দেশগুলোর মধ্যে কেউ কি পেরেছে? আপনি অযাচিত চাপ প্রয়োগ করে আপনি যে দেশের স্বার্থকে জলাঞ্জলি দেওয়ার তো কোনো মানে আমি দেখি না। আপনার যখন আপনার পেশেন্ট যখন আইসিইউতে আপনি আগামী সরকারের জন্য নিশ্চয়ই আপনি একটা ভালো মানে অবস্থা অর্থনৈতিকতা রেখে যেতে চাচ্ছেন, অথবা যুক্তরাষ্ট্রের সাথে এরকম একটা নেগোসিয়েশনের মধ্যে দিয়ে বিষয়টাকে এরকম একটু ক্লিয়ার করেন। আমি আপনার প্রশ্ন বুঝতে পারি। আগামী সরকারের জন্য একটা ভালো পথ আপনি তৈরি করে রেখে গেছেন, যাচ্ছেন কিনা সেটাই আপনারা ইনশাআল্লাহ। হ্যাঁ, সেটাই একটু যদি এটা কি আপনাদের মনে হচ্ছে না? আমাদের মনে হয় না, আসলে প্রশ্ন চাচ্ছি আপনার কাছ থেকে আসলে। না, নিশ্চিতভাবেই আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। সরকার সামগ্রিকভাবে প্রধান উপদেষ্টা সহ যে ধরনের কূটনৈতিক কার্যক্রম চালাচ্ছেন, প্রধান উপদেষ্টা নিজে ফোন করেছেন মানে বেশ কয়েকবার, আমিও সামনে ছিলাম, যে এই শুল্ককে আমাদের বাণিজ্যের জন্য ঘাটতি না ঘটে। যে আপনারা সবাই জানেন যে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের প্রায় $6 বিলিয়ন মানে 70-80 হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি রয়েছে। এই 80 হাজার কোটি টাকার বাণিজ্য ঘাটতি নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, তুমি আমার কাছ থেকে যে পরিমাণ রপ্তানি করো তার থেকে 80 হাজার কোটি টাকার পণ্য আমার কাছ থেকে কম কিনো। সো এই যে কম তুমি কিনছো, এটা তুমি আমার উপরে সঠিক করছো না। তারপরেও প্রায় মানে 80-20 আমাদের রপ্তানি 80% বেশি আমদানির তুলনায়। তারপরেও আমরা যে শুল্ক অর্জন করতে পেরেছি, আপনাদের কাছে কি এটা মনে হয় না যে এটা একটা মানে আল্লাহর বিশেষ রহমত? না, আমি এই বিষয়ে মন্তব্য করব না। না, প্লিজ আমাকে এমন কিছু বলতে বাধ্য করবেন না যার বিনিময়ে আমার বাণিজ্য আলোচনায় সংকট তৈরি হয়। অবশ্যই আমি দেশের স্বার্থে প্রয়োজনীয় সকল সক্ষমতা সরকার, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে এই নেগোসিয়েশন টিমে যারা আছেন তারা সকলে তাদের সর্বশক্তি নিয়োগ করছে। উপদেষ্টা একটা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। আপনি 2024 নভেম্বরে দায়িত্ব পেয়েছেন। আমরা জানি যে 2024 অক্টোবরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে একটা ভাষণে বলেছিলেন যে উপদেষ্টাদের সম্পদের যে হিসাব সেটা আসলে উল্লেখ করার কথা বলেছিলেন। আমরা ইলেকশনের আগে দেখি যারা প্রার্থী হলফনামায় তাদের একটা তথ্য, এবং এটা আমরা ইন্টারনেট সার্চ করলে এখন দেখতে পাবো। আপনি শেখ বশিরউদ্দিন আপনার সম্পদের হিসেব দিয়েছেন কিনা মানুষ তো জানতে চায়। আপনাকে ধন্যবাদ। আমি গত পরশুদিন যখন জাপানের উদ্দেশ্যে রওনা দিই, আমি আমার অফিসকে ফোন করে বলেছি এবং তারা সম্পদের বিবরণীটা পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে মিটিং সই করে স্বাক্ষর করে এটা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়ে দেবো। এটা আমার হাতে এসে হাজির হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে এটা প্রকাশিত হবে। আপনারা তো চুক্তি শর্তগুলো সম্পূর্ণ কিছুই, জুলকারনাইন শাহের নামে এক ভদ্রলোক, এটা তো পুরোপুরি প্রকাশ করে দিয়েছেন। আপনারা নতুন কি দেখতে চাচ্ছেন? ইটস অলরেডি পাবলিক। Exactly, that is the document that we have been working with. ওই ডকুমেন্টের উপরে আমরা কাজ করছি। অবশ্যই যে ডকুমেন্ট আমরা যেটা আপনারা প্রাথমিকভাবে দেখেছেন তার থেকে বর্তমান ডকুমেন্ট অনেক বেশি ভালো এবং উন্নত। আমি তো বলেছি আপনাকে, প্রথম থেকেই বলে আসছি যে উভয় পক্ষের সম্মতিতে আমরা এটা প্রকাশ করব। আচ্ছা, আমরা আজকে বেসিক্যালি এসেছি বিমানের বিষয় নিয়ে কথা বলতে। বাণিজ্য চুক্তি নিয়ে জাপানের সাথে আমরা এসেছি, আমরা আলাদা একটা আপনাদেরকে ডাকবো, আমরা তখন এটা নিয়ে কথা বলবো। অবশ্যই বলবো। যেহেতু বাণিজ্য সচিব এখন এসে পৌঁছছে কিনা আমি জানি না, উনি আসলে একসাথে কথা বলাটাই ভালো হবে। আমরা একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে এসেছি জাপানে গতকাল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা এবং আপনার মাধ্যমে আমি এইটুকু বলতে পারি যে এটা দেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন। এই ঐতিহাসিক অর্জন এখন যদি আমরা যা দিয়েছি এবং আমরা যা পেয়েছি, এটা যেমন আমেরিকাতে আমাদের 80% মানে আমাদের রপ্তানি উদ্বৃত্ত আর 20% আমদানি, জাপানের ক্ষেত্রে এটা বলতে পারেন 99 আর 1%। সো এটা দেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন বলে আমি মনে করি।
আইন কানুন রীতিনীতি যদি আপনারা প্রতিপালন করেন তাহলে আগের সরকারের সঙ্গে আপনাদের পার্থক্যটা কি হবে? আপনাকে ধন্যবাদ। আপনি কি জানেন যে আমি বাংলাদেশের 23তম বিমান বোর্ডের চেয়ারম্যান, যারা তার আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমি 23তম। সো আপনারা যদি দেখেন যে মোর দেন দি ইস্যুস দ্যাট ইউ আর রেফারিং, অ্যাকচুয়ালি ফাংশনালিটিটা কি ডেলিভার্ড হয়েছে। আজকে যে 20,000 টাকায় একটা যাত্রী আসছে, আপনারা কি এটাকে মানে সেলিব্রেট করার মতো একটা অর্জন না? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে আজকে বিমানের সক্ষমতা, বিমান যে একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে? আপনারা তাদেরকে অনুসরণ করে গর্বিত, তাই সেটা কি? মোটেও না। তাহলে আপনি কেন ওই পদটা নিলেন যেটা এতটা বিতর্ক তৈরি করলেন? কি বিতর্ক তৈরি করেছে? আমার কোন কর্মকাণ্ডের বিনিময়ে আপনি মনে করছেন যে আমি ব্যক্তি স্বার্থে একটা কাজ করেছি? একটা উদাহরণ দিয়ে বলেন। পলিসির জায়গা থেকে ইমপ্লিমেন্টিং প্রতিষ্ঠানের ইয়া হয়েছে। দেখেন, আপনি যদি এই একটা জায়গায় নির্দিষ্ট থাকেন, এটা আইনের কোনো বাধ্যবাধকতা, কোনো আইন দ্বারা বাড়িত নই এবং প্রেসিডেন্স দ্বারাও বাড়িত নই। এর আগে 22 জন মন্ত্রী ইনক্লুডিং প্রধানমন্ত্রী বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সো আপনি যদি এই একটা জায়গায় নেইল ডাউন করেন আমাকে, তাহলে আমরা ফাসাদ তৈরি করার জন্য অনেক আলোচনা করতে পারি। কিন্তু আপনি যদি এইটা বলেন যে এর বিনিময়ে বিমানে কি অর্জিত হয়েছে, বিমান একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, এবং ম্যাডাম যে কথাটা বললেন যে আমরা 20,000 টাকায় টিকিট বিক্রি করছি, একমুখী টিকিট বিক্রি করছি, এর বিনিময়ে বিমান অতিরিক্ত 120 কোটি টাকার মুনাফা করবে, এটা কি সেলিব্রেশনের পয়েন্ট হতে পারে না? আজকে বিমানের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, বিমানের অপারেশনাল এফিসিয়েন্সি আনার জন্য, বিমানের সম্পদ ব্যবহার, যে বিমানের যে 14টা প্লেন আছে তা দিয়ে আমরা মিডল ইস্টে যে কয়টা অতিরিক্ত ফ্লাইট অপারেট করতে পেরেছি, এর ফলে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে বাজারে, যার ফলে বাজারে আজকে 50% প্লেনের ভাড়া কমে গিয়েছে। আপনারা যদি এখানে দেখেন, গত ফেব্রুয়ারিতে একটা টিকিটের দাম কত টাকা ছিল এবং আজকে এই টিকিটের দাম কত? এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? আজকে যদি আপনি, এটা ঢাকা রিয়াদের ফ্লাইট, এটা ঢাকা মদিনার ফ্লাইট, একদম ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? এটা ঢাকা জেদ্দার ভাড়া এসছে, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? আজকে আমাকে ক্রিমিনালাইজ করার জন্য অতি সম্প্রচারিত একটি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার আমাকে নাম দিয়েছে দ্য লর্ড অফ উইংস। দুঃখজনকভাবে ওনারা জানেন না হেলিকপ্টারের কোনো উইংস হয় না। আমার একটা হেলিকপ্টার আছে, আর আমার হেলিকপ্টার আমি কালকে কিনিনি, আমি হেলিকপ্টার কিনেছি 14 বছর আগে। 14 বছর ধরে আমি এই হেলিকপ্টারটা ফ্লাই করি, এবং আমার প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন মার্চ মাসে, যখন হাসান আরিফ স্যার এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো জানতাম না যে উনি ইন্তেকাল করবেন, আমি তো এটাও জানতাম না যে সরকার আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন। একটা ট্রেড লাইসেন্স করা হয়েছে, আমি মেজরিটি শেয়ার হোল্ডার হিসেবে, আমি এই কোম্পানির বোর্ডে না, আমি এই কোম্পানির ম্যানেজমেন্টে না, এবং সিভিল এভিয়েশন অথরিটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা, মন্ত্রণালয়ের কোনো ধরনের অনুমোদন তাদের লাগে না একটা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে। আমি যদি এখানে প্রভাব বিস্তার করতাম, আজকে 11 মাসে আমার লাইসেন্সটা হলো না। আমার কি নেই? আমার পাইলট আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার কি বলে, আমার অফিস আছে, আমার হ্যাঙ্গার আছে, আমার হেলিকপ্টার আছে, আই হ্যাভ এভরিথিং। 11 মাসে একটা লাইসেন্স হয়নি, এর মাধ্যমে আমি এতই প্রভাব বিস্তার করে ফেললাম। আর হেলিকপ্টার নিয়ে তো সৌদি আরব যাওয়া যায় না, হেলিকপ্টার নিয়ে তো কুয়েত যাওয়া যায় না, দুবাই যাওয়া যায় না, এটা তো সম্ভব না। হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়, মনে করেন রাজশাহী যাব আমি, রাজশাহী যাতায়াতে যাওয়া এবং আসা একটা হেলিকপ্টারে খরচ হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা, প্লেনে খরচ হয় 5,000 টাকা। তা আমি কিভাবে কম্পিটিশন করব? আমি তো এটা বুঝতে পারছি না, আমার জ্ঞানে আটকাচ্ছে না।
ওনারা এখানে যে কথাটা বলেছেন, উপদেষ্টা উদাহরণটা কি আর মতো হয়ে গেল না যে আপনি নির্বাচন চান নাকি গণতন্ত্র চান, উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান? আগের সরকার যে মোটোটা ছিল যে এই নির্বাচন ইম্পর্টেন্ট না উন্নয়ন ইম্পর্টেন্ট, আপনি যে উন্নয়নগুলো করছেন সেটাই ইম্পর্টেন্ট। এখানে কি ধরনের নিয়ম কানুন ফলো করা হলো সেটা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। নিয়মকানুনের ব্যত্যয় কোথায় হয়েছে? ব্যক্তিগত কথা বলছেন আপনি তো না, আপনি যে রূপকটা ব্যবহার করলেন, শেখ হাসিনার রূপক যেটা আপনি ব্যবহার করলেন, সেটার সাথে আমার সমর্থক কর্মকাণ্ডগুলো একটু বলেন। এই যে বললেন যে এই আইন কানুনের ব্যত্যয় করেনি, তাদের আইন কানুন ব্যবহার আমি তো বলছি স্পষ্টভাবে আমি আইনের ব্যত্যয় করিনি। তাদের আইন কানুন ব্যবহার করে যদি আপনারা করবেন তাহলে এই পরিবর্তনের অর্থটা কি? না, তাদের আইন তো ব্যবহার করি নাই, তাদের আইন পরিবর্তন করেছি। আপনি কি জানেন না যে কাঠামোগতভাবে আমরা যে সিভিল এভিয়েশন অ্যাক্টের যে পরিবর্তন করেছি, সেই পরিবর্তনের বিনিময়ে যে সিন্ডিকেশন ছিল, এই যে 50% টিকিটের ভাড়া কমে গিয়েছে, এটা কি খামাকা কমেছে? চেয়ারম্যানশিপের কথা বলেছেন। আমি তো আপনাকে বললাম একই কথা। আপনি মানে অপ্রয়োজনীয়ভাবে রূপক ব্যবহার করে যে রেফারেন্স টানছেন, এটা ফাসাদ তৈরির উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য আমি দেখছি না। আপনাকে ধন্যবাদ। মানিমুদ্দিন জাপান নিয়ে কবে প্রেস কনফারেন্স? সময় তো 2 দিন আছে, মানে জাপানের সাথে চেষ্টা করব। আমরা তো দেখেন, এই প্রেস কনফারেন্সের জন্য তো আমাকে প্রস্তুতি নিতে হয়। আমাকে অনেক ডেটা চেক করতে হয়েছে যে 22 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আমাকে এই কর্মকাণ্ডের জন্য তো আমার প্রকৃত কর্মকাণ্ড একটুখানি হলেও তো ব্যাহত হয়। সেখানে আপনি জাপান সম্বন্ধে জানতে যাচ্ছেন, আমেরিকার চুক্তি কখন করতে যাচ্ছেন, আবার জনমনে যে ধরনের তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, এবং সম্পূর্ণ অসত্য তথ্যের উপরে ভিত্তি করে। যেমন ডেইলি স্টার লিখেছে, ডিলিউশন অফ মাই, আমার দেশপ্রেমকে সে ডিলিউশন বলেছে। আহত হয়েছি। নেহাত দেশপ্রেমের জন্য এখানে আসছি। আমার সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে আমি 3টা মন্ত্রণালয়ে কাজ করি: জুট মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। একটা উদাহরণকে আপনারা দেখাতে পারবেন? এখানে যে কথাটা বলা হচ্ছে লর্ড অফ উইংস, অথবা আর একটা কি অ্যাভার্স আনএভেস্ট ক্রোনিজম, নির্লজ্জ স্বজনপ্রীতি। একটা উদাহরণ দেখাতে পারবেন? আপনি কি জানেন যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে 39 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? তার মধ্যে আমার পরিবারের 2 জন সদস্য রয়েছে। আপনারা কি জানেন? আমাকে, আমার পারিবারিক ফাসাদ তৈরি হবে আমি যদি বাড়তি কথা বলি, অবশ্যই। কারণ আমার পরিবারের একেবারেই নিকট পরিবার, একেবারেই নিকট পরিবার, দুই জনকে দেশ থেকে মানে করা হয়েছে। নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে। হেলিকপ্টার দিয়ে আমি সৌদি আরবে কম্পিটিশন করব? হেলিকপ্টার দিয়ে আমি রাজশাহীতে কম্পিটিশন করব? আর বাংলাদেশের হেলিকপ্টার মানে যে লাইসেন্সিং, এখানে কমার্শিয়াল অপারেশন লাইসেন্স নেওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিই নেই। এটা আমার ব্যক্তিগত হেলিকপ্টার, এটা আমার আজকের হেলিকপ্টার না, 14 বছর আগের হেলিকপ্টার। আমি 14 বছর যাবৎ সাউথ এশিয়ান এয়ারলাইন্স নামে একটা কোম্পানিতে চুক্তির ভিত্তিতে আমার এই হেলিকপ্টারটা অপারেশন ম্যানেজমেন্ট হতো। সাউথ এশিয়ান এয়ারলাইন্সকে 14 বছর ধরে আমি বিভিন্নভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। 9টা কোম্পানি সাউথ এশিয়ান এয়ারলাইন্সের সাথে ছিল, 7টা কোম্পানি বের হয়ে গিয়েছে, আমি 8 নাম্বার বের হয়ে গিয়েছি। যন্ত্রণায় টিকতে না পেরে লাস্টে আমার 2টো হেলিকপ্টার ছিল, একটা বিক্রি করে দিয়েছি। এটাও বিক্রি করতে চেয়েছিলাম। তখন আমাকে একজন এসে বললেন যে আমি যদি একটা নিজে এওসি করি তাহলে সম্ভবত আমি এটাকে সাস্টেনেবলি অপারেট করতে পারবো। যেহেতু কিনে ফেলেছি, আমার প্রয়োজনও হয়, আমার ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, তো আমার প্রয়োজনের জন্য আমি চিন্তা করেছি যে ঠিক আছে, একটা হেলিকপ্টার যদি থাকে তাহলে অসুবিধা নেই, আমার চলাচল সহজ হয়। এবং ব্যক্তিগত ব্যবহারের হেলিকপ্টারের কোনো লাইসেন্স সিভিল এভিয়েশনে নাই, আমাকে একটা কমার্শিয়াল লাইসেন্স নিতে হয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে আমি চলে আসার পরে তারা এই কাজটা করেছে। আমাকে বলা হচ্ছে আমি কেন সিভিল এভিয়েশনের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছি। সিভিল এভিয়েশনে আমার আকিজ বশির এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মিস্টার তসলিম মোহাম্মদ খান, আমার ছোটবেলাকার বন্ধু। উনি আমার পুরো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আমি যখন চলে এসেছি আমি একদিনের জন্য আমার কোম্পানিতে যাইনি, নট ফর এ সিঙ্গেল ডে। উনি এই প্রতিষ্ঠান চালান, উনি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর,
উনি নিজে সিভিল এভিয়েশনে গিয়েছেন ব্যক্তিগত শুনানির উদ্দেশ্যে। এরপরেও তারা আমাকে বলেছে যে আমি যদি একটা ভিডিও কলে অন্যতম প্রধান শেয়ার হোল্ডার হিসেবে হাজির হয়ে আমার লাইসেন্সটা পেতে সহযোগী হবে। যদি আমি হেলিকপ্টারটা পেতাম, আমি সরকারের কাজকে আরও ত্বরান্বিত করতে পারতাম, কারণ আমি নিজে আমার হেলিকপ্টারে করে আমি টিসিবির কার্যক্রম পরিদর্শন, কোরবানির চামড়ার কার্যক্রম পরিদর্শন, আমি সারা দেশে ঘুরে বেরিয়েছি। যখন আমি হেলিকপ্টারটা পাইনি, উঠতে পারিনি, আমি সরকারের কাজে, আপনারা জানেন যে আমি সরকার থেকে কোনো কিছু গ্রহণ করিনি, না একটা গাড়ি, না একটা বাড়ি, না কোনো কিছু। আমার নিজের হেলিকপ্টার যতদিন উঠতে পেরেছে ততদিন আমি রাষ্ট্রীয় কাজে নিজের অর্থে দেশে ঘুরে বেরিয়েছি। আমার যদি এরকম কোনো লাইসেন্সের অপরচুনিটি থাকতো যে ব্যক্তিগতভাবে আমি হেলিকপ্টার ওন করতে পারি, মানে অপারেট করতে পারি, আমাকে একটা এয়ার অপারেটিং সার্টিফিকেট নিতে হয়েছে। তার জন্য একটা 500 টাকা দামের ট্রেড লাইসেন্স করেছিল মার্চ মাসে। আমি অন্যতম প্রধান শেয়ার হোল্ডার নামে ওই ট্রেড লাইসেন্সে আমার নাম আর ছবি দেওয়া আছে। এইটাই আমার অপরাধ। এখানে আমি লর্ড অফ উইংস হয়ে গেলাম, এমন একটা জিনিসের মালিক যার কোনো উইংস নাই। হেলিকপ্টারের তো কোনো উইংস হয় না, হেলিকপ্টারে থাকে একটা পাখা, হেলিকপ্টারে কোনো ডানা নাই। সো এইভাবে এই যে মানে আমাকে যে নির্লজ্জ স্বজন প্রীতির কথা বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, একটা উদাহরণ দেখাতে পারবেন? আমি তো বললাম যে আমার পরিবারের সদস্যকে আমি বিদেশ ত্যাগে করেছি। যদি আরেকটু বাড়ায় বলি, প্লেন থেকে অফলোড করে দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে আছে। আমার পরিবারের ঝঞ্ঝাট আর বাড়াতে চাই না। নৈতিকতার বিবেচনায় যে কার্যক্রম করেছি, আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আমাকে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হয়েছে। একটা উদাহরণ কি আপনারা এখানে যতজন সাংবাদিক আছেন একটা উদাহরণ দেন না? আপনারা তো সবাই সচিবালয়ে সারাদিন থাকেন, যে আমার 3 মন্ত্রণালয়, কোনো মন্ত্রণালয়, আমার অফিসের কোনো লোক ঢুকেছে, আমার কোনো বন্ধু বান্ধব ঢুকেছে, আমি কারোর সাথে ব্যক্তিগত স্বার্থে কোনো ধরনের কোনো কার্যক্রম করেছি? বলেন না, কেউ একজন বলেন। বিমানের পরিচালনা পর্ষদে 3 জনকে নিযুক্ত করা হয়েছে, এই বিষয়টা নিয়েও বেশ সমালোচনা আছে। আচ্ছা, 3 জনকে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। 3 জনের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা আছে, নির্বাচন কমিশনের সচিব রয়েছেন, আর আইসিটি উপদেষ্টা রয়েছেন। আপনারা জানেন যে আজকের বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে ডিজিটাল প্রযুক্তির একটা বড় ব্যবহার, এবং ডিজিটাল প্রযুক্তিতে আমি যদি আপনাকে বিমান সম্বন্ধে একটু বলি, যে এই 1,32,00,000 আন্তর্জাতিক যে প্যাসেঞ্জার, মোট 1,60,00,000-এর মধ্যে আন্তর্জাতিক হচ্ছে 1,32,00,000 মানুষ যে যাতায়াত করেছে। যদি আমি গড় ভাড়া 1 লাখ টাকা ধরি, $1,000 বা $800 যদি ধরি, 1 লক্ষ টাকা, তাহলে আমার বিমানের বাজার হচ্ছে 1,32,000 কোটি টাকা। বিমান গত বছর ব্যবসা করেছে 8,000 কোটি টাকা, তারপর লেস দেন 5%, 5%-এর কম। বিমানের যে বোর্ড মেম্বার ছিলেন, এখানে অব্যবসায়িক যারা ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, যেমন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর মিস্টার নাসিম মঞ্জুর সাহেব আছেন, ওখানে 2 জন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন, কেপিএমজির আশফাক সাহেব, এবং আরেকজন ভদ্রলোক চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমরা এদেরকে রিপ্লেস করে, আমরা কেপিএমজির আশফাক ভাই, যিনি একজন খুব নামকরা চার্টার অ্যাকাউন্টেন্ট, হি ইজ ভেরি মাচ ইন দ্য বোর্ড। নাসিম মঞ্জুর সাহেব, যিনি একজন সফল ব্যবসায়ী, হি ইজ ভেরি মাচ ইন দ্য বোর্ড। আমরা যখন মনে করলাম যে এই ডিজিটাল প্রযুক্তিকে দিয়ে আমি আমার ব্যবসার যে নৈরাজ্য বিদ্যমান, ফলস বুকিং, বিমান গত বছর জিডিএসকে পেমেন্ট করেছে, মানে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমকে পেমেন্ট করেছে 500 কোটি টাকার উপরে। জিডিএস একটা ডিজিটাল সার্ভিস। আমার কাছে মনে হয়েছে এই মূল্যটা অপ্রয়োজনীয়। এবং যে ডিজিটাল প্রতারণার মাধ্যমে যাত্রীদেরকে যে ভোগান্তি এবং অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে হয়, এটাকে রোধ করার জন্য আমার কাছে মনে হয়েছে ফয়েজ তোয়েব ক্যান ক্রিয়েট এনর্মাস ভ্যালু। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন ইন দ্য গভর্নমেন্ট। ওনার এই ডিজিটাল নলেজ ইজ ভেরি ভেরি এনভিয়েবল, খুবই রেসপেক্টেবল।
সো ওনাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় পরামর্শ করেছি। পরামর্শ করে আমার কাছে মনে হয়েছে যে ওনার মতো একজন লোক যদি থাকেন তাহলে বিমানকে ডিজিটাল নৈরাজ্য থেকে বের করতে আমার সহায়তা হবে। ডক্টর খলিল আন্তর্জাতিকভাবে উনি ওনার বিভিন্ন ট্রানজ্যাকশন এক্সপিরিয়েন্স রয়েছে। উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একসাথে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে ওনার ট্রানজ্যাকশন সেন্স ইজ ভেরি গুড। আমাদের আক্তার সাহেব, উনি বিমানের এমডি হিসেবে 3 বছর কাজ করেছেন। সো আমার কাছে মনে হয়েছে যে বিমানকে দীর্ঘমেয়াদে লাভজনক করা গেলে এই ধরনের লোকরা প্রকৃতপক্ষে অবদান রাখতে পারবে। এই উদ্দেশ্যে এই পরিবর্তনগুলো করা হয়েছে। একজন সরকারের নিরাপত্তা উপদেষ্টা যিনি, তিনি বিমানের পরিচালনা পর্ষদে আসা বিষয়টাকে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করছেন কিনা? আপনি তো আপনার ব্যাখ্যা দিয়েছেন। আমি আমার ব্যাখ্যা দিয়েছি। কিন্তু আপনি মনে করছেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে না, আমি মনে করছি না। উপদেষ্টা উনি আবার বিমানের পরিচালনা না, এটার মধ্যে আমি কোনো কনফ্লিক্ট দেখি না। আসলে স্বার্থের সংঘাত কোথায় পড়ে আপনার কাছে? মানে স্বার্থের সংঘাতের একটা উদাহরণ কিছু আছে? দেখেন, স্বার্থের সংঘাত একটা ফাইন লাইন জিনিস। আমি যখন আমার ব্যক্তি স্বার্থে আইনি কাঠামো দিয়ে আপনার সব কিছু দিয়ে ম্যানেজ করতে পারবেন না, নৈতিকতারও প্রয়োজন রয়েছে। যেমন আমি একজন বাণিজ্য উপদেষ্টা, আমি জুট মিনিস্ট্রির উপদেষ্টা, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী। তো আমার স্বার্থের সংঘাত হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশের সকল পাট ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখেন তো যে আমার সাথে কোনো স্বার্থের সংঘাত হয়েছে কিনা। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য উপদেষ্টা। আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করে দেখেন তো আমার সাথে তারা কোনো স্বার্থের সংঘাত দেখেছে কিনা। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। সকল জায়গায় শুধু আইন দিয়ে আপনি আপনার বেডরুম তো আইন দিয়ে ম্যানেজ করতে পারবেন না, আপনার সংসার তো আপনি আইন দিয়ে ম্যানেজ করতে পারবেন না। সব কিছু তো সংসদীয় ইয়ে করা যাবে না। মানে যেরকম আমার মনে আছে শেখ হাসিনা যখন আইন করলেন যে মা সন্তানের নামে মামলা করতে পারবে যদি খোরপোশ না দেয়। তার মানে কি আমার মা আমার নামে মামলা করবে? আমি কেমন সন্তান, বা আমার মা কেমন মা, বা আপনার মা কেমন মা যে আপনার নামে মামলা করবে? এভরিথিং লিগ্যাল রেফারেন্স আনতে হবে। কোনো সমস্যা হচ্ছে না মনে করছেন, নৈতিকতারও কিছু হচ্ছে বলে না, আপনাদের যদি মনে হয় যে আমার কোনো নৈতিক স্খলন রয়েছে, আপনারা সুস্পষ্ট উচ্চারণে বলেন। যদি আমার কোনো কিছু থেকে থাকে আমি ক্ষমা চেয়ে নিব। দেখুন, আপনি যেটা বলছেন, আপনি হচ্ছেন বিমানের উপদেষ্টা, আবার আপনি হচ্ছেন সেখানে গিয়ে চেয়ারম্যান হচ্ছেন। আপনি বলছেন যে এটা স্বার্থের এই প্রশ্ন নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি। আমার মনে হয় আপনারা যদি আপনি ইমোশনালি উত্তর দিচ্ছেন যে আপনি নৈতিকভাবে ঠিক আছেন, তার মানে এটা আইন দিয়ে বিচার করা দরকার। আপনি ভুল কথা বলছেন। আমি ইমোশনালি বলিনি, আমি আপনাকে আইনগতভাবে বলেছি। আইনে কোনোভাবে বাড়িত নেই। এর আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমানের চেয়ারম্যান ছিলেন, ইনক্লুডিং প্রধানমন্ত্রী বিমানের চেয়ারম্যান ছিলেন ওনার অবস্থান থেকে। সো আপনি যেটা বলছেন আবেগ দিয়ে জবাব দিচ্ছি না, আমি আবেগ দিয়ে জবাব দিচ্ছি না, আমি আপনাকে ফ্যাক্ট দিয়ে জবাব দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন নেই না? আপনারা দয়া করে একটু অ্যানালিসিস করেন যে ধরনের বিষয়ের অবতারণা করা হচ্ছে। আপনি যে প্রেসিডেন্ট বলছেন, এক সময় বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান একজন ছিলেন। মাননীয় উপদেষ্টা এটা কি এখন হবে? এটা কি হবে? বিমানের একজন এটা সম্ভব? আপনি এটা শেষ সময় যদি দেন, তাহলে আগামী প্রশ্ন করছেন তো এই ধরনের উদাহরণ যদি দেন, তাহলে আগামী সময়ের জন্য তো এগুলো আপনি করছেন না, কিন্তু এই সুযোগগুলো প্র্যাকটিসগুলো যদি থাকে পরবর্তী সময়তে এই উদাহরণগুলো খারাপভাবে ব্যবহার হতে পারে। আপনি কি সেলিব্রেট করার মতো কোনো অর্জন দেখছেন? সেলিব্রেট করার অর্জন বিষয় না। না, আপনি যেহেতু প্রশ্ন করছেন, আপনি কি ছিলেন, সরকার প্রধান ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, একজন ব্যক্তি ছিলেন না? আমি তো আপনাকে স্পষ্টভাবে বলছি যে কি আমরা এখন টানবো? নো, আমি সেটা কেন টানবো? আইনে কোথাও, আইনে কোনো জায়গায় আমাকে বারিত করেনি। সিভিল এভিয়েশন অ্যাক্ট ডাজ নট বার মি। আপনাদের সরকারের কাছে আমাদের প্রত্যাশা এই জায়গায় বেশি যে এটা সংস্কারের সরকার। আপনারা কেন আগের মতো তারা যেসব উদাহরণ দিবে, এই উদাহরণ, একই উদাহরণ আপনারা দিবেন না? না, আমি তো সেই উদাহরণ দিচ্ছি না। আপনি যদি আমার কথা শুনতে না চান, বুঝতে না চান, আমি সুস্পষ্ট উচ্চারণে বলছি। অ্যাজ এ ম্যাটার অফ প্রেসিডেন্স and as a matter of fact and as a matter of law, it does not bar me to become the chairman of Biman. Parallel to this, what I wish to highlight, আমি যে জিনিসটা আপনাদেরকে স্পষ্ট উচ্চারণে বলতে চাই, আপনাদের কাছে কি সেলিব্রেট করার মতো বিমানের অর্জন চোখে পড়ে না? আপনি সেইটার উদাহরণ না, পড়ে কি পড়ে না? আপনি আগের সরকারের সঙ্গে আমাকে করার চেষ্টা করতেছেন যে আমি কেওয়াস সৃষ্টি করার চেষ্টা করতেছি। না, আমি স্পষ্ট কথা বলি বলে আমার ধারণা। আজকে যে 1,32,000 কোটি টাকার যে টিকিট ক্রয় মূল্য,
আমরা বিমানের অধ্যাদেশগুলো সংশোধন করে যে প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে আমি আশা করছিলাম যে আমরা ট্রাভেল এজেন্সির B2B বিজনেস বন্ধ করেছি, আমরা টিকিটে মূল্য লেখা আইনগতভাবে বাধ্য করেছি, আমরা যে জিএসএ এর যে ম্যান্ডেটরি প্রভিশন ছিল সেটাকে আমরা অপশনাল রূপান্তর করেছি, আমরা জিডিএস যে কখনো আইনি কাঠামোর ভিতরে নির্দিষ্ট ছিল না, আমরা তাদেরকে আইনি কাঠামোতে নিবন্ধন নেওয়ার জন্য বাধ্য করেছি। এই সামগ্রিক কর্মকাণ্ডের বিনিময়ে আজকে প্লেনের ভাড়া 50%-এর নিচে নেমেছে এবং তারপরেও আমি বলেছি আমি খুশি না। আজকে এই যে 1,32,000 কোটি টাকার টিকিটের বাজার মূল্য, আপনি যদি দেখেন যে বাংলাদেশ থেকে আউটওয়ার্ড রেমিটেন্স টিকিটের মূল্য বাবদ যায় কত টাকা, 40-50 হাজার কোটি টাকা, তাহলে 60-70 হাজার কোটি টাকা যেত কোথায়? আজকে এই যে 60-70 হাজার কোটি টাকা যেখানে যেত, তারা আজকে ক্ষুব্ধ। তাদের ক্ষুব্ধতার ফলে আজকে আমাকে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে, আমাকে লর্ড অফ উইংস বলা হচ্ছে, যদিও আমার হেলিকপ্টারের কোনো উইংস নাই। এবং আমাকে বলা হচ্ছে আজকে যে আমরা নীতি পরিবর্তন করেছি, আমরা যে লিজ নীতিমালা পরিবর্তন করেছি, এয়ারপোর্টের অ্যাসেটের মোস্ট অফ দ্য লিজ ওনার কে ছিল? শমিকা ইসান নামে একজন নাট্যকার। এই রাজনৈতিক প্রভাব বলয় থেকে আমরা যখন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে করেছি, তখন বলা হচ্ছে যে এই জিনিসগুলো কোনো এক বিদেশির সাথে সম্পৃক্ত হয়ে আমি নিয়ে নেওয়ার চেষ্টা করছি। আরে ভাই, আমি যদি নিয়ে নেওয়ারই চেষ্টা করি তাহলে তো ওই আগে যে আবেদনের ভিত্তি ছিল ওইটাই তো আমার জন্য সহজ পদ্ধতি ছিল। উন্মুক্ত দর পদ্ধতিতে আমি তো কাউকে নির্দিষ্ট করতে পারবো না, আমি তো কাউকে থামাতে পারবো না। সকলেই অংশগ্রহণ করবেন, আপনারাও অংশগ্রহণ করবেন, করে যে উপযুক্ত তার জন্য একটা কমিটি গঠন করে দেওয়া হয়েছে। যে কমিটি সিভিল এভিয়েশনের মাত্র ওখানে অনধিক 7 জনের একটা মেম্বার করা হয়েছে, সেখানে মন্ত্রণালয় থেকে একজন প্রতিনিধি নেওয়া হয়েছে, বাকি সকল প্রতিনিধি ওখান থেকে আসবে এবং এটা হেডেড বাই ক্যাব চেয়ারম্যান। সেখানে এই যে এই ক্যাব চেয়ারম্যান এবং ক্যাবের মেম্বার, বেবি চকের চেয়ারম্যান মেম্বাররা এটার শুধু আবেদনের ভিত্তিটাকে পরিবর্তন করে ওপেন টেন্ডার করা হয়েছে। ওপেন টেন্ডার কিভাবে স্বজনপ্রীতি আনতে পারে? আর আমি আপনাদেরকে আগেও বলেছি, 1 মিনিট, আমি আপনাদেরকে আগেও বলেছি, আমি আজ পর্যন্ত কোনো সার্ভিস ইন্ডাস্ট্রির ব্যবসা করি নাই। আমি একজন টিপিক্যাল কারখানাওয়ালা। আমি না কোনো ব্যাংকের মালিক, না কোনো ইন্স্যুরেন্স কোম্পানির মালিক, না কোনো লিজিং কোম্পানির মালিক, না কোনো হোটেলের মালিক, আমি কোনো কিছুর মালিক না, আমি কারখানার মালিক। আমি কারখানার বাইরে কোনোদিন ব্যবসা করি নাই, আমার করারও আগ্রহ নেই। যদি কোনোদিন পারি বিমান বানানোর ফ্যাক্টরি বানাইতে পারি, বিমানের টিকিট বেচার ব্যবসা আমার করার কোনো আগ্রহ নেই। এয়ারপোর্টের দোকান ভাড়া নেওয়ার মতো ছোট এই ব্যবসা করার আমার কোনো আগ্রহ নেই। যদি কোনোদিন পারি এয়ারপোর্ট একটা বানাবো, তাও বানাবো না, কারণ ওটা সার্ভিস বিজনেস, ওই আগ্রহ আমার নাই। যদি কোনোদিন পারি বড় কোনো শিল্প প্রতিষ্ঠান করব, বড় কোনো ফ্যাক্টরি করব, যেখানে মানুষের ইনশাআল্লাহ কর্মসংস্থান হবে, দেশের রপ্তানি প্রবৃদ্ধি হবে, দেশের আমদানির ব্যয় কমাবো এবং সামগ্রিকভাবে কর্মসংস্থান সৃষ্টি করব। সরি, প্রশ্ন করেন আপনারা, কেন অ্যানালিসিস করেন নাই? কোয়েশ্চেন মি এনিথিং। ঢাকা পাকিস্তান ফ্লাইট চালু করেছেন, এই ক্ষেত্রে কি কোনো ফিজিবিলিটি স্টাডি আপনি করেছেন যে এইটি আসলে কতটা লাভজনক বা লোকসানের মধ্যে পড়বে বিমান? আপনি বলছিলেন যে আপনার প্লেন নেই, আপনি 14টা প্লেন নিয়ে চলছেন, এখন ব্যবসা করছেন বা ইত্যাদি। এরকম সময় একটা নতুন রুট আপনি ওপেন করলেন, যেখানে আমরা সাধারণত দেখি যে খুব বিশেষ যাত্রী হয় না। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। এই রুটটা অসম্ভব সম্ভাবনা তৈরি করবে। একটা হচ্ছে পিপল টু পিপল, অফকোর্স স্টাডি করে বিনিময়ে আমরা করেছি। আপনাকে একটু বলি, আমাদের 80% যাত্রী হচ্ছে মধ্যপ্রাচ্যগামী। আমাদের এই মধ্যপ্রাচ্যগামী টিকিটের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি করার ফলে আমাদের মধ্যপ্রাচ্যের বাইরেও যখন কেউ যেতে চায় ওই টিকিটের দাম বেশি হয়ে যায়, কারণ ওই প্লেনগুলো মধ্যপ্রাচ্য হয়ে যায়। সো এই কারণে আমাদের এই টিকিটের মূল্য অত্যাধিক বেশি। আমরা পাকিস্তান থেকে মধ্যপ্রাচ্যের অধিকাংশ গন্তব্য আর মাত্র 2 ঘন্টার। সো আমাদের যাত্রীরা এক তো পাকিস্তান যেতে পারবে এবং পাকিস্তানের যে ওখানকার যে বিমান সেবা আছে সেটা গ্রহণ করে আর 2 ঘন্টা করে মধ্যপ্রাচ্যের অনেক সাশ্রয়ী মূল্যে যেতে পারবে বলে আমি বিশ্বাস করি।
যেটা সামগ্রিকতার বিচারে এটা অসম্ভব লাভজনক হওয়ার সম্ভাবনা অনেক বেশি বলে আমি মনে করি। ম্যানচেস্টারের ক্ষেত্রে আপনারাও দেখেছেন, আপনাদের প্রশ্নগুলো যদি থাকতো, ম্যানচেস্টারের ব্যাপারে একটু কথা বলি। আপনারা দেখেছেন যে আমরা ম্যানচেস্টারের ফ্লাইট বন্ধ করেছি। ম্যানচেস্টারের ফ্লাইটে আমাদের প্রতি মাসে লস হয় কত টাকা? 1.5 থেকে 2 কোটি টাকা প্রতি মাসে আমাদের লস হয়, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ম্যানচেস্টার থেকে লন্ডনে যাত্রা মাত্র 2.5 থেকে 3 ঘন্টা, যেটা অনেক সময় আমাদের ঢাকা এয়ারপোর্ট যেতে এরকম সময় লাগে। বরিশাল থেকে আসছে, এর বিনিময়ে আমরা মাত্র 2.5 থেকে 3 ঘন্টার ডিস্টেন্সে ওখানে আমরা সপ্তাহে 2 দিন ফ্লাইট পরিচালনা করি। সপ্তাহে 2 দিন যদি আমরা ফ্লাইট পরিচালনা করি, বিমানের ফ্লাইট ক্রু মানে মোস্টলি পাইলটস অ্যান্ড ক্যাপ্টেন, আমাদের মারাত্মক শর্টেজ রয়েছে। আমাদের এখান থেকে যখন ফ্লাইট ক্রুরা ম্যানচেস্টারে যায়, ওখানে 3 থেকে 5 দিন অপেক্ষা করতে হয়, এবং এই সময়ে বিমানের ব্যয় করতে হয়, হোটেলের ব্যয় করতে হয়। সর্বোপরি এই ক্যাপ্টেন বা পাইলটদেরকে বিমান ব্যবহার করতে পারে না, তাদেরকে এই সময়টা অপচয়মূলক হয়। আমরা ম্যানচেস্টার থেকে ফ্লাইটটা উইথড্র করে, এক হচ্ছে হট ফ্লাইট পরিচালনা করব, 2 হচ্ছে মধ্যপ্রাচ্যে আমরা অতিরিক্ত প্রায় 4টা ফ্লাইট অপারেট করব। তার ফলে আমাদের মধ্যপ্রাচ্যের সিটের সংখ্যা অনেক বেড়ে যাবে। এবং এই ক্ষেত্রে যে নৈরাজ্য হয়েছে, আমি স্পষ্ট করে বলতে যাচ্ছি, 1,32,000 কোটি টাকার বাজারে বাংলাদেশ থেকে 40 থেকে 50,000 কোটি টাকা অফিসিয়াল রেমিটেন্স হতো, বাকি 50 থেকে 60,000 কোটি টাকা কোথায় যেত? আজকে যে 50 থেকে 60,000 কোটি টাকার যে দুর্বৃত্তায়ন ছিল, তাদের একটা সামগ্রিক প্রচেষ্টার বিনিময়ে আমার এগেনস্টে জুলকারনাইন শাহেন বলেন, লেটেস্ট ডেইলি স্টার, তারা একটা স্মিয়ার ক্যাম্পেইন চালাচ্ছে। এবং এই স্মিয়ার ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি আপনাদেরকে স্পষ্ট জবাব দেওয়ার চেষ্টা করেছি। লিজ নীতিমালা, ট্রাভেল এজেন্সি অ্যাক্ট, সিভিল এভিয়েশন অ্যাক্ট, এবং আমরা বিমানের যে এফিসিয়েন্সি ড্র করার জন্য যে ধরনের পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানানোর চেষ্টা করেছি। আশা করি হয়তোবা এটার পরে হয়তো বাণিজ্য মন্ত্রণালয় নিয়ে আরেকবার আপনাদের সাথে দেখা হবে। আপনাদের সকলের সহযোগিতার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এই সুযোগে, এবং কাইন্ড অফ সেমি বিদায় নিচ্ছি, কারণ পরবর্তী বাণিজ্য মন্ত্রণালয়ে যেটা হবে ওইটা হবে আমার ফাইনাল বিদায়। সো আমি এইটুকু বলতে পারি, আমার উপর অর্পিত দায়িত্ব আমি শেষ করার আগে উপদেষ্টা মধ্যে একটু আছে, আপনি যেহেতু পত্রিকার নাম লিয়েছেন, এই পত্রিকায় এই ধরনের ক্যাম্পেইন করে আপনি কি এই ধরনের নিয়েছেন, প্রতিবাদ দিয়েছেন পত্রিকায়? আমরা প্রতিবাদের লেখা হচ্ছে দিয়ে দিব। এটা না দিয়ে এইভাবে যদি আপনি পাবলিকলি বলেন এরকম একটা পত্রিকাকে, কারণ এটা আপনার দায়িত্বশীল জায়গা থেকে ভালো ইয়া হয়? সেটা আপনার নিজস্ব বিবেচনা, আমার বিবেচনা থেকে আমি বলেছি। ওকে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, আপনারা এই যে আয়টার একটা প্রশ্ন এসছে, আপনারা দেখেন এখানে ইন্ডিয়া তার দেশে ভাড়ায় সীমা নির্দিষ্ট করে দিয়েছে। এই ধরনের অপপ্রচার চালিয়ে একদম, এই যে দেখেন না, আপনাদের সামনে দেখাচ্ছি, আমি পড়ে শোনাই। Government enforces nationwide airfare caps aimed at Indigo crisis, what we know so far. আজকে বিভিন্ন রকমের অপতথ্যর বিনিময়ে মানুষকে কালেকটিভলি কনফিউজ করা হচ্ছে এই 50 থেকে 60,000 কোটি টাকার দুর্বৃত্তায়নে প্রতিরোধ করার প্রচেষ্টা আকারে। আমার কোনো সেবাধর্মী ব্যবসায়ের কোনো জ্ঞানও নাই, কোনো আগ্রহ নাই। আমি এই মন্ত্রণালয় থেকে চলে যাওয়ার পরে আপনারা দেখবেন না যে আমি কোনো ধরনের কোনো সেবাধর্মী ব্যবসা করেছি। আমি স্পষ্ট উচ্চারণে করে বলে দিলাম, এ যাবৎ 35 বছর প্রায় ব্যবসা করি, একটা সেবাধর্মী ব্যবসায় আমি নিয়োজিত হইনি। আমার কোনো নিউজ পেপার নাই, এটাও বলি, আমার কোনো টিভি চ্যানেল নাই। আমার যে অর্থনৈতিক সক্ষমতা, না, আমার কোনো টিভি চ্যানেল নাই। এটা প্রায় মানুষ ভুল করে। আমি আর আকিজ গ্রুপ এক না। আমার কোম্পানির নাম আকিজ বশির গ্রুপ। আমি আকিজ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম 2018 সাল পর্যন্ত। এক্স্যাক্টলি, আমার বাবা ইন্তেকাল করেন 2006 সালে। আমি 18 সাল পর্যন্ত ওই গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ছিলাম। এরপরে আমি বেরিয়ে যেয়ে আকিজ বশির গ্রুপ করেছি। আমার কোনো ধরনের কোনো অনলাইন নিউজ পেপার নাই, কোনো টিভি মিডিয়া নাই, কোনো নিউজ পেপার নাই, কোনো ব্যাংক নাই, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নাই, কোনো লিজিং কোম্পানি নাই, কোনো হোটেল নাই, কোনো ধরনের কোনো সেবাধর্মী ব্যবসার কোনো ধরনের আমার জ্ঞানও নেই, কোনো আগ্রহ নেই।
আমি একটা কারখানাওয়ালা। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।